পারিবারিক সমস্যাটা সমাধানের একটা ফর্মুলা আমি বলি। এই ফর্মুলাটা হচ্ছে মাছি আর মৌমাছির ফর্মুলা। বাচ্চারা মোবাইলের আসক্তি থেকে বাঁচবে কেমনে? কারণ অনেক বাচ্চারা আছে রিলস না দেখেও খাইতে পারে না। আমি আরেকটা অদ্ভুত আমার একটা ক্লাসের স্টোরি বলি, ঠিক আছে? আমি কত অদ্ভুত অদ্ভুত এক্সপেরিমেন্ট বাচ্চাদের উপরে করি। যদি সম্ভব হইতো তাহলে আজকের পডকাস্টে আমি বাংলাদেশের সকল পিতামাতাকে দেখাইতাম, কারণ আদর্শ সন্তান কিভাবে গড়ে তোলা যায় বা নিজেদেরকে আদর্শ পিতামাতা হওয়া যায়, এই ব্যাপারটা নিয়ে মূলত আমরা আলোচনা করতেছি। সো আমি ফয়জুল ভাইয়ের কাছে একদম প্রথমেই যেটা জিজ্ঞেস করব যে আদব আখলাক মানে হচ্ছে নম্রতা, ভদ্রতা, এগুলো শেখাবেন, কিন্তু আমি খেয়াল করছি যে আপনার সেশনগুলোতে আপনি হচ্ছে বাচ্চাদেরকে লেখক বানান, যে তারা পিতামাতারকে নিয়ে একটা স্টোরি লিখবে, আবার আপনি নিজের ফ্যামিলির গল্প তাদের সঙ্গে শেয়ার করেন বা পিতামাতার গল্প শেয়ার করেন। এইটা রিলেশনটাই ভাই আমি বুঝি না, যে আমি শেখাবো আদব আখলাক, কিন্তু এখানে আপনি শেখাইতেছেন যে পিতাকে নিয়ে গল্প লিখো, মাতাকে নিয়ে গল্প লিখো। এইটা কেন ভাই, এটা বলেন, এরপর আমরা আস্তে আস্তে আমার মনে হয় যে এই ব্যাপারটা আরো কন্টিনিউ করতে থাকি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে পিতামাতার সাথে আমি কানেক্টেড করতে চাই। যেমন আমি যেদিন ক্লাস নেই, যে আমার বাবার গল্প শোনাই বাচ্চাদেরকে, পিতামাতার সাথে একটা ডেডিকেটেড ক্লাস থাকে যেন পিতামাতাকে জানতে পারে, পিতামাতার সাথে কানেক্টেড হইতে পারে। তো ওই দিন আমার বাবার 20-30টা গল্প শোনাই। যেমন আমি আমার বাবার সাথে মাছ ধরতে গেছি, ইন্টারেস্টিং একটা ঘটনা। আমি আমার বাবার সাথে কাঁচামরিচ বিক্রি করতে গেছি, ইন্টারেস্টিং একটা ঘটনা। তো এরপরে বাচ্চাদেরকে জিজ্ঞেস করি যে তোমার বাবার সাথে তোমার কোনো ইন্টারেস্টিং ঘটনা আছে কিনা। তো দু একজন বলতে পারে, দু একজন বলতে পারে না। আসলে কিন্তু তাদের বাবার সাথে কোয়ালিটি টাইম এখনকার যুগে দেখি বাচ্চাদের কম আর কি। তো পরে করে কি ক্লাসে একটা টাস্ক দিয়ে দেই যে তোমরা গল্প ক্রিয়েট করো। কিভাবে ক্রিয়েট করবো? তুমি তোমার বাবার সাথে চলে যাও দোকানে, গিয়ে হচ্ছে তোমার বাবা যদি দোকানদারি করে, তোমার বাবা যেটা 20 টাকা বেচে এটা তুমি 25 টাকায় বিক্রি করে দিবা। গল্প ক্রিয়েট হইলো। আচ্ছা, মায়ের সাথে গল্প ক্রিয়েট করাই। কি করি, একদিন হুট করে ক্লাস করে দিয়েছি, আমি হুট করে বলতেছি এই তোমরা যাও সবাই মাকে গিয়ে জড়াই ধরে থ্যাংক ইউ বলে আসো। ঠিক আছে, একটা স্টোরি কিন্তু ক্রিয়েট হয়ে গেল। দেন এরপরে কি করি, আরেকটা ক্লাসে বলতেছে আচ্ছা মায়ের চুলে তেল দিয়ে দিবা আজকে ঘুমানোর আগে, চুল আছড়ায় বেনি করে দিবা। একটা স্টোরি ক্রিয়েট হইলো। এমন করে আমি নিজে প্রথমে অনেকগুলো স্টোরি ক্রিয়েট করাই। হুট করে একদিন বলতেছি 10টা টাকা জমাইতে পারবা তোমরা, মানে নেক্সট যখন টাকা পাবা 10টা টাকা রেখে দেবা সেভ করে। এরপরে 2-3টা ক্লাস পরে আবার বলতেছে আবার 10টা টাকা রেখে দিও। 20-30 টাকা 40 টাকা হওয়ার পরে বলতেছে একটা চিরুনি কিনে 30-40 টাকা দিয়ে এটা মাকে গিফট করবা। স্টোরি কিন্তু ক্রিয়েট হইলো। দেন আসে আপনি যে জিনিসটা বলছেন যে বাবা মাকে নিয়ে গল্প লেখাই, বাবা মায়ের জীবনী লেখাই, বই লেখাই। তো অনেকগুলো গল্প যখন আমি ক্রিয়েট করে দিছি, কিছু কিছু গল্প আমার সেশন থেকে তাদের সাথে বাবা মায়ের সাথে ক্রিয়েট হচ্ছে, তো তাদেরকে বলি এই জীবনীটা তুমি লেখো। লেখার ক্ষেত্রে যেটা হয়, বাবা মা সম্পর্কে সে আরো বেশি জানে এবং বাবা মাও তার সাথে আরো বেশি জানে। একটা মানুষের পজিটিভ জীবনী বা পজিটিভ জিনিসগুলো যখন বাচ্চারা বের করে এবং এগুলো লেখে, তখন কিন্তু তার প্রতি ইমপ্রেসড হয় বা তার কথা শুনতে মিশে যায় আর কি। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে বই লিখতে কেন উদ্বুদ্ধ করি। বই লিখলে ধরেন আমার 7 বছরের একটা বাচ্চার নাম হচ্ছে, ছাত্রের নাম হচ্ছে মনজির আহমদ। তো এর মাকে নিয়ে বই লিখতেছে। এখন মা খালি ছেলের জন্য কান্না করে, ছেলের জন্য দোয়া করে। মানে কি রিলেশনটা হয়, মানে গ্রামের একটা মহিলা তাকে নিয়ে একটা বই লিখতেছে। আমি গ্যারান্টি দিছি যে এই বই পাবলিশ করে দিব আমি, ওই বই মেলাতে যাবে। মা তো এখন খালি ছেলের জন্য দোয়া করে যে আল্লাহ আমার ছেলেকে আল্লাহ কবুল করুক। মায়ের জন্য এটা কত বড় পাওয়া না? আচ্ছা, ছেলেকে কেন এটা দিয়ে উদ্বুদ্ধ করতেছি? একটা ছেলে যার বয়স 7 বছর, ধরেন 8 বছর হইতে হইতে ওর বই লেখা কমপ্লিট, এটা বাজারে চলে আসবে বইটা, অথবা আমরা লিমিটেড আকারে ছেলেটাকে মোটিভেট করার জন্য বইটা বের করে রেখে দেব। ঠিক আছে, আমরা কিছুটা প্রচার করে বিক্রি করে দেব। তখন যেটা হবে, তার ভিতরে একটা মোটিভেশন কাজ করবে। আমি 7 বছরে আমি একটা বই অ্যাচিভ করছি, আমার জীবনে একটা রেজাল্ট বের হয়েছে, একটা পজিটিভ কিছু একটা করতে পারছি। দেন আমি তাকে সেকেন্ড পজিটিভ কিছু করার জন্য দিয়ে দিব। সে তো খারাপ কিছুতে যাইতে পারবে না। হ্যাঁ, বুঝছেন কিনা? মানে আপনার একটা বই আসছে কত বছর বয়সে, আপনার এটা কোরআনে পড়ছেন, এটা যদি 7-8 বছরে শুরু হইতো তাহলে আপনি এতদিনে কত কিছু করে কিন্তু ভাই আমার কাছে আমি যেটা দেখতেছি কি, ধরেন একটা তো আপনি অ্যাচিভমেন্ট করাই দিচ্ছেন। যেমন একটু আগে আপনার একজন স্টুডেন্ট রাফি নাম বোধহয়, ও কিন্তু অলরেডি বই লিখতেছে, 8 বছর বা 9 বছর বয়স। মানে আমার কাছে তো মনে হইতেছে অ্যাচিভমেন্টের চাইতে বড় যেটা হইতেছে, পিতামাতার সাথে রিলেশনটা অন্য লেভেলে হয়ে যাচ্ছে। আমি কিন্তু যেমন নর্মালি আমরা, যেমন আমি এটা একটু বলে ফেলি যে ধরেন নর্মালি যারা বড়, যারা তারাও কিন্তু এই ব্যাপারটা মানে, যখন লেখা হয় তখন ক্ল্যারিটি তৈরি হয়। তাহলে যখন আমি লিখতেছি তখন দেখেন আমার রিলেশনশিপের ক্ল্যারিটি কোন লেভেলে চলে যাচ্ছে। ওয়াও, বলেন। হ্যাঁ, আপনি কি বলতে গেছিলেন? আমি হচ্ছে বাচ্চাদেরকে মূলত বলি না যে তুমি তোমার বাবা মাকে ভালোবাসো, তোমার বাবা মা তোমাকে এটা সেটা করছে। গতকালকে রাত্রে আমার বাবা মাদের সাথে একটা সেশন হয়েছে। আমি এটা হচ্ছে লাস্ট সেশন, একটা কোর্সের সর্বশেষ সেশনটা হয় বাবা মাকে নিয়ে। বাবা মাকে বলছি আপনারা নিজেকে প্যারেন্ট ভাববেন না, আজকে থেকে আপনারা প্যারেন্টিং কোচ। সবাইকে এই ফিল্ডটা দিছি। ওকে, এখন যখন প্রবলেম আসছে সামনে, তখন আপনি চিন্তা করবেন না যে কিভাবে আমি আমার সন্তানের জন্য কার কাছে গেলে এটার সলিউশন পাবো। আপনি যেহেতু কোচ,
আপনি আরো উল্টা আশপাশের কোনো মানুষের যদি প্রবলেম দেখেন, এটা কোথায় সলভ করা যায়, এটা কি পরে এই সলিউশনটা বের করা যায়, আপনি মানুষকে গাইড করবেন। খেয়াল করে দেখবেন আমরা যখন নিজে বিপদে থাকি আমাদের চিন্তা ভাবনা সংকীর্ণ হয়ে যায়। ট্রু। হ্যাঁ, আর যখন আমি নিজে এমন একটা জায়গায় থাকি যে আমি তো কোচ, এই ফিলটা আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করি। ইভেন ভাই ধরেন আমি যদি রোগীও হই, ধরেন আমি রোগী, আমি তো খাইতেছি না কি খাইতে হইব, কিন্তু কে একজন অসুস্থ আসলে ঠিকই বলি এটা করো এটা করো, তখন বুদ্ধি বাইরে। মানে ধরেন আমি যেই রোলে আসি না কেন, আমি যখন দিচ্ছি ডেলিভারি তখন আসলেই অনেক ভালো ভালো জিনিস বলা যায়। কালকের ক্লাসের দ্বিতীয় যে ইয়াটা ছিল, পার্টটা ছিল, প্রথম হচ্ছে তাদেরকে কোচ ফিল করাইছি। এমন না যে আমি এটা বলে দিলাম তারা ভাবতে শুরু করলো, কিভাবে ভাববে পুরো জিনিসটা দিলাম। সেকেন্ড হচ্ছে বাচ্চার সাথে কানেক্টিভিটি কিভাবে বাড়াবে। ঠিক আছে, আমি যেটা করতেছি আমার ক্লাসে একটু আগে মনে খেয়াল করলেন আমার অভিভাবকের সাথে কি কানেক্টিভিটি। হ্যাঁ দেখছি। হ্যাঁ, এবং আমি কোন কোন মানে কিছু ফ্যামিলি, আপনি ফ্যামিলি আমার স্টুডেন্ট, হ্যাঁ ওরা আমার ফ্যামিলি মেম্বার, আমি কানেক্ট হয়ে যাই আর কি। আর আমার কানেক্ট হইতে ভালো লাগে, কানেক্ট করাইতেও ভালো লাগে। ঠিক আছে, বাবা মার সাথে বাচ্চার কানেক্টিভিটি থাকবে, তো কার সাথে থাকবে? তো বাবা মাকে বাচ্চাদের সাথে কানেক্টিভিটি হওয়ার জন্য, বাড়ানোর জন্য যেটা করতে হবে প্রথমত হচ্ছে নিজেকে জানাইতে হবে যে আমি তোমার জন্য কি কি করি, এটা হচ্ছে তুমি জানো। মানে কি, মানে বাপ মা বাচ্চাকে জানাবে যে আমি তোমার জন্য এটা করতেছি, কখনো বলবে না, আমি কিন্তু বলছি জানাবে। ওকে, ঠিক আছে, যেমন অনেক বাবা মা বলে তোমাকে তো আমি অমুক হাসপাতালে ভর্তি করাইছি, 40,000 টাকা দিয়ে তোমার চিকিৎসা করছি, ঠিক আছে, এটা 10,000 টাকা দিয়ে করা যেত। তোমাকে আমি অমুক স্কুলে পড়াই, এটা বলে, কিন্তু এটা জানায় না, এটা ফিল করায় না। মানে না বুঝি নাই, মানে বলা জানানো, মানে আপনি কি বোঝাইতেছেন? এটা একটু জটিল, একটু ভাঙা। আচ্ছা, একটু ডিটেইলে বলতে হবে ব্যাপারটা। ধরেন একটা বাবা মা যখন হচ্ছে একটা কষ্ট করতেছে, যে দেখো রাফি, আমি তোমার জন্য হচ্ছে আজকে একটা স্টোরি বললো, হয় না এমন অনেক সময় যে কাস্টমারের সাথে, উনি হচ্ছে দোকানদার, ওনার একটা প্রবলেম হয়ে গেছে, এজ এ টিচার দেখা গেছে সে বাবা হচ্ছে একজন টিচারের ক্যারেক্টারে আছে, একটা প্রবলেম হয়ে গেছে, মা হচ্ছে গৃহিণীর ক্যারেক্টারে আছে, মানে এমন কিছু একটা হয়েছে যেটা দিয়ে ওনার মন খারাপ। উনি ওনার ছেলের সাথে বলবে, জিনিসটা শেয়ার করবে যে দেখো আজকে এই জিনিসটা করছি, ঠিক আছে, এই কষ্টটা করতেছি, এবং ছেলে বুঝে নেবে যে এই কষ্টগুলো আমার জন্য করতেছে। কিন্তু এই কষ্টগুলো, এই জার্নিটা কিন্তু বাবা মা ছেলে মেয়েকে দেখায় না, বলতেছে কি রেজাল্টটা বলে যে আমি তোমাকে এটা করতেছি, কত কষ্ট করতেছি, কত কষ্ট করলে তো হচ্ছে না। আমি বলি আপনি যদি রিক্সা চালান তাইলে রিক্সার পিছনে একদিন ছেলেকে বসান, ঠিক আছে, এরপরে আপনি গাড়ি চালান, আপনি উবার চালান, আপনার ছেলেকে নিয়ে গাড়ি চালান, মানে পুরো জার্নিটা দেখেন। আমি ধরেন আপনার কাছে শিখতেছি এই ব্যাপারটা, আমি ওই জায়গা থেকে যদি জিগাই, যে বিষয়টা হচ্ছে যে একটা তো ইনফর্ম করা, যে আমি তোরে অমুক জায়গা পড়াইছি তমুক জায়গা পড়াইছি, এটা না বললে মানে স্টোরি আকারে প্রেজেন্ট করা, যে বাবা প্রথম যেদিন তোমার ওই স্কুলে ভর্তি করতে গেলাম সহজে ভর্তি করতেছিল না, বা নানান, তাইলে কি হয় ইমোশনাল অ্যাটাচমেন্টের ভিতর দিয়ে ইনফরমেশন পাচ্ছে। প্রথমে হচ্ছে বাবা তাকে জানাবে, এটাই কানেক্টিভিটির শেষ না, এবং বাবা আবার সন্তানকে জানবে। ওকে, বাবা সন্তানকে কিভাবে জানবে? সে কোথায় যাচ্ছে, সে কি করতেছে, সে কার সাথে চলতেছে, কখন তার মন খারাপ, এগুলো জানতে হবে। এবং সবকিছুতে কিন্তু টাচ করা যাবে না, বলা যাবে না, তাকে আটকানো যাবে না। অনেক ক্ষেত্রে হয় কি যে আমি জানছি যে আমার ছেলে একটা ভুল করতেছে, তখনই আটকানো না তাকে, ঠিক আছে, তখন হচ্ছে যখন আমি বুঝবো যে তার এখন মন খারাপ, তাকে সঙ্গ দেওয়ার দরকার, আমি যা সঙ্গটা দিব। এগুলো ভাই অনেক ডিপ আলোচনা। আচ্ছা, একটু ডিপ তো করবেন, এটা তো দরকার আছে। একটু উপরে যাই। আপনি বলতেছেন যে মানে আমরা যতটুকুই আলাপ করি, মানে আমি চাইতেছি কোনটা, যে যতটুকু হইতেছে ডিপই হোক, যে আপনি বলতেছেন যে মানে বলা না, জানানো, তাহলে পিতামাতা জানাইতে পারে হচ্ছে তাদের এক্সপিরিয়েন্সটা সন্তানের সাথে শেয়ার করে, তাহলে সন্তান আবার তার পিতামাতারে জানাইবে। মোট কথা হচ্ছে কানেক্টিভিটি তৈরি করে। সন্তান কখনো বাবা মাকে তখনই জানাবে যখন হচ্ছে বাবা মায়ের সাথে সন্তানের ফ্রেন্ডশিপ হবে। আমি একটা ডেডিকেটেড ক্লাস নিই, এটা হচ্ছে ফ্যামিলির মানুষের সাথে সম্পর্ক তৈরি করা। যেমন আমার ক্লাসের প্রথম টাস্ক হচ্ছে তোমাদের কালকের হোমওয়ার্ক হলো পরিবারের প্রত্যেকটা সদস্যের গুণগুলো খুঁজে বের করো, তাদের কি কি গুণ আছে। আচ্ছা, বুঝেন সম্পর্কটা আমি কিভাবে তৈরি করে দিই। তো এক মেয়ে বলতেছে, ওর নাম নুজহাত আঞ্জুম, যে স্যার সবার গুণ আছে আমাদের ফ্যামিলিতে, আমার ভাইয়ের কোনো গুণ নাই, একটা অসভ্য। ঠিক আছে, দেন আমি বললাম ঠিক আছে যতটা পাও খুঁজে বের করো, আমি 5টা 10টা বলে দিই, তো 5টাই যে বের করতে হবে এমন না, তুমি জাস্ট খুঁজে বের করা ট্রাই করো। দেন ওদের কাজে এটা আর কোনো কাজ নাই, পরিবার থেকে আমার পক্ষ থেকে প্রেশার হচ্ছে হোমওয়ার্ক দিবে আমাকে জমা লিখে পরিবারের সদস্যদের গুণ। দেন ও খুঁজতে থাকলো, ওই দিন 5টা করে টাস্ক দিয়েছিলাম যে পরিবারের প্রত্যেক সদস্যের 5টা করে গুণ লিখবা। নুজহাত তার ভাইয়ের 9টা গুণ লিখছে, লিখে পরের দিন ক্লাসে এসে বলতেছে স্যার আমার ভাই এত ভালো। আরে সুবহানাল্লাহ, মানে ওর যে গুণ আছে আমি তো জানতামই না, আমার ভাই এত ভালো। এখন একটা মানুষের যখন আমি আমি যখন আপনার ব্যাপারে কিন্তু আমি 5টা গুণ বলতে পারবো না, যখন আমি আপনার ব্যাপারে রিসার্চ করবো, জানতে চাইবো, আমি আপনার 5টা ভালো দিক জানবো, আপনার দিকে তাকাইলে কিন্তু এই ভালো জিনিসগুলোই সামনে আসবে। ট্রু। দেন আমি গুণগুলো বের করাই
এবং আমি বলি যে তোমার জন্য তোমার বাবা মা কি করতেছে, হ্যাঁ, কিভাবে বলি যে তুমি তোমার বাবার সাথে দোকানে যাও, তুমি তোমার মায়ের সাথে একদিন রান্না করো, এবং মাকেও আবার বলে দেই যে আপনি বিছানাটা ঝাড়বেন, সে তো দেখতেছে, আপনি তাকে একবার বলেন যে আমি বিছানার এই পাশে ধরি, তুমি বিছানার ওই পাশে ধরো, দুইজনে মিলে কাজটা করি, ঠিক আছে? আমি প্লেটগুলো মেজে দেই, তুমি প্লেটগুলো খোলায় দাও, মানে ধুয়ে দাও, দুইজনে মিলে থালাবাটিগুলো ধোন, ডাইনিংটা দুইজনে মিলে গোছান। বাচ্চাদের সাথে এমন একটা সম্পর্ক হওয়া উচিত না? দেন ওদেরকে বলি যে তুমি তোমার বাবা মায়ের সাথে ফ্রেন্ডশিপ করো, তখন এটা কোনো বিষয়ই না, ঠিক আছে? তখন একজনের সাথে কানেক্টেড হয়। মূল কথা হচ্ছে আমি বাচ্চাদেরকে এবং বাবা মার মধ্যে কানেক্টিভিটিটা বাড়াই দিতে চেষ্টা করি। আদব, আখলাক, সবকিছু, মানে ফাউন্ডেশন এটাই। যখন একটা বাচ্চা বাবা মায়ের সাথে কানেক্টেড না, তখন বাবা মা যেটা চাইতেছে বাচ্চা এটা অটোমেটিকলি করতেছে। তাহলে হইতেছে ভাই, ধরেন আপনার এই মানে কানেকশন তৈরি করার একটা প্রসেস বলা যাইতে পারে, যে স্টোরি লেখান বা হচ্ছে 10টা গুণ লেখাইতেছেন, মানে হলো অলরেডি তারা যা যাপন করতেছে ওইটার সম্পর্কে অ্যাওয়্যার করা। যেমন ওর ভাইয়ের যে 5টা গুণ বা 9টা গুণ খুঁজে পাইছে, এটা তো আগে ছিল না তা না, এটা কিন্তু অলরেডি আমাদের সবার মধ্যে আছে। বা হচ্ছে সন্তান পিতামাতার জন্য এমন না যে এই গল্পের জন্য আলাদা কিছুটা করতেছে, যদি না করে তাতেও তো আপনি তারা দিয়ে নানান গিফট করাচ্ছেন, যে পিতামাতার গিফট করে একটা স্টোরি বা মেমোরি তৈরি করবা। এই পুরো প্রসেসটার পারপাস হইতেছে কানেকশন তৈরি করা, রাইট? এটা আমি যদি বুঝে থাকি, আমি প্রসেসে কাজ করি আর কি। ধরেন আমি ডিরেক্ট বলি না, আমি ডিরেক্ট বলি না যে তুমি এটা করো, তুমি এটা করো না, করেও না কেউ, না, এটা করলে আবার বাচ্চারা আরো নেগেটিভ করে। যে আমি অলরেডি তার পিতামাতা কিন্তু খেয়াল করে দেন, মানে ম্যাক্সিমাম পিতামাতা তার সন্তান যেহেতু অলরেডি বলেই যে এটা করো, এটা কর, এটা কর, সেম জিনিস যদি আপনি আবার করেন তাহলে তো হচ্ছেও না। যেমন এখন আপনি প্রসেস নিয়ে ইয়া করতেছেন। এখন সবচেয়ে বেশি অভিযোগ বাবা মায়ের হচ্ছে মোবাইল ব্যবহার নিয়ে, যে হুজুর আমার বাচ্চা মোবাইল এডিকশন, আমার বাচ্চা কথা শোনে না, আমার বাচ্চা মোবাইল চালায়, এত বেশি মোবাইল চালায়, এটা নিয়ে সবচেয়ে বেশি হচ্ছে বাবা মায়ের অভিযোগ। তো আমার ক্লাস থেকে নাকি অভিভাবকরা বলে যে মোবাইলের আসক্তি দূর হয় বাচ্চাদের, অথচ আমি বলি না যে তোমরা মোবাইল চালাও না। কিছু কিছু ক্ষেত্রে আমার অনলাইন ক্লাসগুলো পরে বাচ্চারা মোবাইলে ক্লাস করে মোবাইল থেকে কিভাবে যায় বলেন তো, গেস করেন তো। না, এটা আমি আপনার কাছে একটা কোশ্চেন অবশ্য ছিল আমার, এটা আপনি বলতেছেন যে তাহলে আমারে বলেন যে বাচ্চারা মোবাইলের আসক্তি থেকে বাঁচবে কেমনে? ধরেন অনেক বাচ্চারা আছে রিলস না দেখেও খাইতে পারে না, এটা কিন্তু ভাই ঘটে সমাজে। সো এইটার সলিউশন আপনি করে দেন, বা কিভাবে করেন আসলে প্রসেস দিয়ে? আমি যেটা করি এটা বলি, বলেন। আমার পদ্ধতি একরকম, আরো অনেক পদ্ধতি থাকতে পারে, এই পদ্ধতিটাই জানতে চাইতেছি। হ্যাঁ, আচ্ছা, বাচ্চাদেরকে হচ্ছে ক্লাসে প্রথম দিন টাস্ক দেই যে মোবাইল ব্যবহার করলে কি কি ক্ষতি হয়, এই ক্ষতিগুলো তোমরা বের করো, ঠিক আছে? একটা হচ্ছে ক্ষতি, 2 নাম্বার হচ্ছে মোবাইল ব্যবহার করলে কি কি রোগ হয়, এগুলো তোমরা খুঁজে বের করো। কোথা থেকে বের করবা এটা বলে দিই, যে তোমার আব্বু আম্মুকে জিজ্ঞাসা করবা, আমাকে ইন্ডিভিজুয়াল ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারবা, ইউটিউব থেকে রিসার্চ করতে পারবা, গুগল চ্যাট জিপিটি আছে, আমি পুরো ইয়াগুলো দেখাই দিই, বলে দিই যে এইভাবে হচ্ছে তুমি মোবাইল ব্যবহার করার কি কি ক্ষতি এবং রোগ হয় বা কি কি প্রবলেম হয় পরবর্তীতে, এগুলো এখান থেকে খুঁজে বের করবা। জাস্ট আর কোনো কাজ নাই, কিভাবে রিসার্চ করবে এটা দেখাই দিই। শর্ত হচ্ছে 3 দিনে আমাকে 20টা ক্ষতির ডকুমেন্টারি লেখা দিতে হবে। এর বয়স 7 বছর যদি হয়, এর বয়স 10 বছর যদি হয়, যত বছরই হোক, সে ডকুমেন্টারি 20টা লিখতেই হবে। এবং আরো যদি ছোট হয়, যাদের 5 বছর বয়স, কথা হচ্ছে সে বলবে যে আচ্ছা মোবাইল ব্যবহার করলে এটা ক্ষতি হয়, মা লিখে দেবে, বুঝছেন? কিন্তু তাকে এটাতে ইনভলভ রাখাই, রাইট? একটা ক্লাস, ওকে। সেকেন্ড ক্লাসে আমি আর কিছুই করি না, দেন একজন করে ধরে রিভিউ করি, ঠিক আছে? যে রাফি, তুমি তো লেখছো যে মোবাইল ব্যবহার করলে 20টা এই ক্ষতি হয়। যেমন একটা রোগ হয়, নাম হচ্ছে টেকনেক রোগ, হলে গাড়ের প্রবলেম হয়। টেকনেক, হ্যাঁ, মানে মেরুদণ্ডের প্রবলেম হয় আর কি, ব্যথা হয়েছে, মোবাইলটা নুয়ে দেখে না, হ্যাঁ, ঘাড় ব্যথা। এবং রোগটা কেন হয়, কিভাবে হয়, এগুলো আমি ব্যাখ্যা করি, যে তুমি নুয়ে আসো, তোমার মেরুদণ্ডের ক্ষয় হচ্ছে বা এই প্রবলেম। একটা রোগ হয় মায়োপিয়া, একটা রোগ হয় মাইগ্রেন সম্পর্কে মনে হয় অনেকে জানে। মায়োপিয়া হচ্ছে চোখে কম দেখা, মাইগ্রেন হচ্ছে মাথা ব্যথা। কি কারণে হয়? আরেকটা প্রবলেম হয়, এটা হচ্ছে ধরেন ঘুমের সমস্যা হয়ে যায়। আমাদের শরীরের ভিতরে একটা মেলাটোনিন নামক হরমোন আছে, তো ওই হরমোনটা মোবাইল থেকে যে ব্লু লাইটটা চোখ দিয়ে ব্রেনে নির্গত হয়, এই মেলাটোনিন হরমোনটা নষ্ট হয়ে যায়। তো ওদেরকে আবার এই জিনিসগুলো বোঝাই যে তুমি যখন মোবাইল দেখতেছো কাছ থেকে, এটা দিয়ে একটা বিষাক্ত আলো যাচ্ছে তোমার চোখ দিয়ে ব্রেনে, এবং তোমার হরমোনটাকে ক্ষতিগ্রস্ত করে ফেলতেছে, ঠিক আছে? আমি কিন্তু তাদেরকে একটা থিওরিটিক্যাল কোনো কিছু আইনা বই থেকে আইনা বোঝাচ্ছি না, আমি কিন্তু বোঝাচ্ছি সে যেটা লেখছে সেটার জিনিসটা। হ্যাঁ, তার মানে কি ওই না শুনলে মনে হবে আরে আমি নিজে বলছি, এটা মানতাছি, এই অনুভূতি। ওকে, মোবাইল আসক্তির ক্লাস এই পর্যন্তই কমপ্লিট। এখন যেটা হচ্ছে, তার কথাটাই যখন আমি বারবার বলে দিচ্ছি, আমি কিন্তু ডাইরেক্ট বলতেছি না যে তুমি মোবাইল ব্যবহার করো না। পরের দিন সেই নিজেই যখন মোবাইলটা নিছে হাতে, নেওয়ার পর একটু কিন্তু ঘাড়ে ব্যথা অনুভব হচ্ছে, একটু কিন্তু সে বুঝতেছে যে আমার হচ্ছে মেলাটোনিন হরমোনটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটু মাথা ব্যথা অনুভব হচ্ছে, তখন তার ক্লাসের সাথে জিনিসটা মিলে যাচ্ছে,
এবং সেই মোবাইলটা রেখে দে। এবং পরে আমি আবার বলাই দিই সিস্টেম করে যে তুমি কিন্তু তোমার আব্বু আম্মুকে বলবা যদি তুমি এটা পাও, ঠিক আছে? বলতেছে আম্মু আসলে আমি যখন ফোন ব্যবহার করতেছি না আমার মাথা ব্যথা করে, এইভাবে জিনিসগুলো কাজ করে। হ্যাঁ, মানে ওরে যদি আপনি ডিরেক্ট বলতেন যে তুমি এটা করলে তোমার চোখের সমস্যা হইব, তোমার মাইগ্রেন, শুনতো না। বাট এটা তো ওর বাপ মা ধরেন বলেই ম্যাক্সিমাম টাইম। বাট ও যখন দেখতেছে যে ওই যে আমার ভাই প্রথমটার সাথে একটু কানেক্ট করি, যে প্রথমটা আপনি যেটা বলছেন যে পিতামাতার কোচ বানায় দিচ্ছেন, যে আপনি প্যারেন্টিং কোচ, তার মানে ও যখন ডেলিভারি দিতেছে তখন কিন্তু তার অনেক সলিউশন আসতেছে। তো একটা বাচ্চাও কিন্তু কাইন্ড অফ নিজের কোচ হয়ে যাচ্ছে, যে যদি আমি এটা করি এই প্রবলেম, ওই তখন ডিসিশন মেকার হয়। খুবই ভালো স্ট্র্যাটেজি। ওকে, আমি আজকে আসার সময় যদি আমার এক স্টুডেন্টের মেসেজ দেখতেন, বিশাল বড় করে একটা মেসেজ লিখছে যে স্যার আমি আপনার কাছ থেকে আজীবনের মেন্টরশিপ চাই। ঠিক আছে, সে অ্যাকচুয়ালি ফিল করতেছে যে আরে মানে এই অ্যাকচুয়ালি কিন্তু ওরা এগুলোই শিখতেছে স্কুলে, বাসায় এগুলো বলতেছে, কিন্তু আমি জাস্ট করতেছি কি প্রসেসটা দেখাই দিচ্ছি, মানে আমারটা ওদের কাছে মজা লাগতেছে শিখতে। ঠিক আছে, আর আদব আখলাক যে ব্যাপারটা না, যে বাচ্চারা হচ্ছে মানুষের সামনে ভদ্র হবে, ভালো হবে। ঠিক আছে, এখন আপনি যদি একজনকে বলেন যে এই তুমি হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর, একটা ছেলের নাম, সে বলতেছে যে স্যার আমি যখন রাস্তায় বের হই তখন আমার আগে হচ্ছে মানুষ দেখে সালাম দিতাম, এখন কি হয় রাস্তায় বের হইলে মানুষ দেখলে আমার অটোমেটিকলি সালাম বের হয়। কথার গ্যাপটা বুঝছেন কিনা? মানে আগে হইলো সে সালাম দিত, আরেকটা হলো এখন হচ্ছে মানে ন্যাচারাল হয়ে গেছে, বসলে আমার সালাম বের হয়। ভিডিওগুলো দেওয়া যাবে কিনা, মানে ওদের মুখের কথাগুলো রেকর্ড আছে। ক্লাসে বলতেছে তো যে স্যার আমার অটোমেটিকলি সালাম বের হয়, আমি যখন খাবার খাইতে বসি আমার দোয়া চলে আসে। বুঝছেন, একটা হচ্ছে কি আমি খাবারটা খাচ্ছি মুখে দোয়াটা চলে আসছে বিসমিল্লাহ। ঠিক আছে, আমাদের এখানে একটা রুল হচ্ছে যে তুমি প্রতিদিন যা কিছু করো না করো প্রতিদিন একটা বিশেষ ভালো কাজ করার চেষ্টা করবো। মানে সর্বোচ্চ যদি আমরা বলি যে জায়গাটাতে এফোর্ট দিই এটাই, যে তুমি হচ্ছে প্রতিদিন একটা করে ভালো কাজ করবা, এটাই হচ্ছে আমাদের এফোর্ট। এছাড়া যেটা করি শুধু বাবা মার সাথে, টিচারদের সাথে, সমাজের সাথে একটা গুড রিলেশনশিপ তৈরি করে দিই আর কি, কানেক্টিভিটি তৈরি করে দিই। যখন আপনার সাথে আমার ভালো সম্পর্ক, তখন কিন্তু আমি চাইবো না আপনার মনে কষ্ট চলে যায়। হ্যাঁ, তখন এমনি কিন্তু ন্যাচারালি আপনি ভালো করার চেষ্টা করব। হ্যাঁ, তার মানে কি আদব আখলাকটা কিন্তু রেজাল্ট না, মানে ওর এই প্রসেসগুলোর ভেতর দিয়ে গেলে অটো আদব আখলাকের বা এই জিনিসগুলো ঠিক হয়ে যায়। আচ্ছা ভাই, আর একটা জিনিস, আমি হচ্ছে আপনার ইভেন্টে তো আমি গেছিলাম, তখন ওই সময় দেখলাম যে বাচ্চাদেরকে আপনি প্রেজেন্টেশন দেন, মানে কমিউনিকেশন, টাইম ম্যানেজমেন্ট বা এই ব্যাপারগুলো নিয়ে আপনি প্রচুর কাজ করেন। আমার মনে হয় যে এটা একটা বড় ব্যাপার, যে বাচ্চাদেরকে নিয়ে অনেক প্যারেন্টসের কিন্তু একটা কমপ্লেন থাকে যে আমার বাচ্চা হচ্ছে মনোযোগ দিয়ে পড়ে না, ওই খালি ফোন টিপে বা হচ্ছে এটা করে, অস্থির হয়ে যায়, বসে না। এটা খুবই সিরিয়াস একটা প্রবলেম। এইটা আপনি কিভাবে সলভ করেন, যে বাচ্চাদেরকে আমি একটা টাস্ক দিলে ওরা যেন মনোযোগ দিয়ে কাজটা করতে পারে বা মনোযোগ বসায় 10 মিনিট পড়ুক, এইটা দরকার, এই প্রবলেমটা আমি হচ্ছে বাচ্চাদেরকে বিশেষ ফিল করাই। ওকে, কিভাবে বিশেষটা কিভাবে ফিল করাই, যেমন এমন সিম্পল বিষয়গুলো বলে বিশেষ ফিল করাই। ধরেন একটা বাচ্চা মেহমান আসলে কি হয়, শুয়ে থাকে, খেয়াল করবেন, মানে দরজা দিয়ে মেহমান আসছে, সে বিছানায় শুয়ে আছে, তো আমি জাস্ট ওরে বলে দিছি যে যখন মেহমান আসছে তুমি জাস্ট হাসি দিয়ে গিয়ে বলবা আসসালামু আলাইকুম, ভালো আছেন। ঠিক আছে, তখন কিন্তু মেহমানের তার সাথে যে মানে কথাবার্তা বা কমিউনিকেশন, আর সে শুয়ে আছে জায়গায় বা একটা ফোন টিপতেছে, তখন কিন্তু মেহমান তাকে ওই গুরুত্বটা দিচ্ছে না। হ্যাঁ, বুঝছেন, প্রত্যেকটা মানুষের কাছে স্যারের হাত থেকে কলমটা পড়ে গেছে, স্কুলে তুমি যাবা গিয়ে খেয়ালই করবা কিভাবে স্যারকে সালাম দেওয়া যায়, কিভাবে স্যারের একটা খেদমত করা যায়। খেদমত কি, স্যারকে এক গ্লাস পানি খাওয়াইতে পারো, স্যারের হাত থেকে কলমটা পড়ে গেছে, তুমি তুলতে পারো না, বাট দৌড় দিয়ে গেছো, সে কিন্তু স্যারের কাছে বিশেষ হয়ে গেছে। আমার প্রত্যেকটা ছাত্র বিশেষ, আমার কাছেও বিশেষ, বাবা মায়ের কাছেও বিশেষ। এখন সবগুলো তো আর বলা সম্ভব না, মানে আমি তাকে বিশেষ করে দিই। এবং একটা বিশেষ মানুষ, মানে মানুষ মনে করে না যে ক্যামেরার সামনে যে বসে আছে সে মনে হয় বিশেষ, দেখবেন তার জীবনের লাইফ স্টাইলগুলো একটু অন্যরকম হয়। একজন নর্মাল মানুষ এবং যাকে গুরুত্ব দিচ্ছে সবাই, ওই মানুষটার চলাফেরা কিন্তু ভিন্ন হয়। হ্যাঁ, মানে ও মানে ফিলিং স্পেশাল, অন্যরকম একটা। আমার বাচ্চাটা, আমি আমার ছাত্রদেরকে আমি বাচ্চা মনে করি, আমার সন্তান মনে করি। আমার সন্তানটা সে যখন বিশেষ, তখন আমি তাকে টাচ দিছি যে ধরেন আরনাজ একজনের নাম, আরনাজ তুমি হচ্ছে এই কাজটা করবা, ঠিক আছে, তখন সে এই কাজটা করে এই জন্য যে সে আমার কাছে বিশেষ। এখন সে যদি আমার কথাটা না শুনে আমার মুখ থেকে শুনবে যে তুমি এটা করো না, সহ্য করতে পারবে না, রাইট। অনেক সময় মনে হয় কি তার মা আমাকে বলতেছে যে ওস্তাদ এটা করা দরকার, আমি বললে তো শুনবে না, আপনি বলে দেন। হ্যাঁ, ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়, মনোযোগ দিয়ে করবেই না, সে তো নিজের ইচ্ছায় করবে।
তাকে বাচ্চাদেরকে দিয়ে জোর করে কিছু করানো যায়। এটা একটু ডিটেইলিং করেন যদি। একটা তো ধরেন আপনি বলতেছেন যে তারা স্পেশাল ফিল করাইলে ও ভালো কাজই করবে, বাট স্পেশালটা আমি কেমনে ফিল করাবো, এটা যেমন একটা বিষয়। আর একটা হচ্ছে আসলে প্র্যাকটিক্যাল কিছু সাজেশনও যদি থাকে যে আসলে বাচ্চাদেরকে ধরেন আমি টাইমটা কীভাবে ম্যানেজ করাবো, কারণ ওদেরও তো টাইম ম্যানেজমেন্ট দরকার। ধরেন স্কুলে যাচ্ছে, প্রাইভেট পড়ে, টিউশন পড়ে, আবার হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আসলেই তো অনেক কিছু ওদের করতে হয়। এই যে ওদের গ্রোয়িং ফেজ, এই টাইমে যে মাল্টিপল জিনিসপত্র করে, ওদের কিন্তু মানে হাই চান্স থাকে যে ওরা এলোমেলো হয়ে যাবে। তো এটা অর্গানাইজ করার যদি কিছু বলেন, ধরেন অনেকে আছে হয়তো মানে আপনার এই প্রোগ্রামগুলোতেও তো অনেকে কানেক্টেড হবে ইনশাল্লাহ, যদি সুযোগ নাও হয় অ্যাটলিস্ট এই ব্যাপারটা পেয়ে ও যেন তার মানে পারিবারিক এই প্রবলেমটা সলভ করতে পারে। পারিবারিক সমস্যাটা সমাধানের একটা ফর্মুলা আমি বলি, এই ফর্মুলাটা হচ্ছে মাছি আর মৌমাছির ফর্মুলা। ওকে, ধরেন আপনি একটা বড় বাগানের মধ্যে বা একটা বড় জায়গার মধ্যে, খোলামেলা একটা জায়গায় একটা মাছিকে ছেড়ে দিছেন, জাস্ট এটাকে একটা ছেড়ে দিছেন, কল্পনা করেন ওই মাছিটা ঘুরতে 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 কোথায় গিয়ে বসবে? ময়লা টয়লা, নর্মালি তো এগুলাতেই বসে, মশা মাছির জায়গা ময়লা। আচ্ছা, ময়লা। হ্যাঁ। আপনি একটা খোলামেলা জায়গা বা একটা কোথাও একটা মৌমাছিকে ছেড়ে দিয়েছেন, একটা বাগানে বা কোথাও, মৌমাছিটা উঠতে উঠতে কোথায় গিয়ে বসবে? কোনো চাকে বা হচ্ছে ফুলে গিয়ে বসবে। হ্যাঁ, মধু সংগ্রহের জন্য, রাইট। হ্যাঁ, ইয়েস। আচ্ছা, মৌমাছি আর মাছির যে ফর্মুলাটা, এটা যদি আমরা পারিবারিক দৃষ্টিকোণ থেকে দেখি, আমাদের প্রত্যেকটা মানুষ আমরা হয়তো মাছির মতো নয়তো মৌমাছির মতো। যারা মাছির মতো মানুষ, যারা মাছির মতো অভিভাবক বা মাছির মতো শিক্ষক, তারা একটা বাচ্চা 1000 ভালো কাজ করছে এটাকে দেখবে না বা এটাতে বসবে না। ও ইয়েস। কিভাবে দেখবে না বা বসবে না? সে ভালো কাজ করতেছে, মনে করতেছে এটা তো ন্যাচারাল, এটা তো নর্মাল, এটাই তার করা উচিত। যে একটা দোষ করছে, আব্দুল্লাহ তুমি কিন্তু এটা করছো, আমি দেখছি, তাহলে সে কোথায় ধরলো? ময়লাতে, নেগেটিভে। হ্যাঁ, ইয়েস। আচ্ছা, মৌমাছির মতো যারা মানুষ বা অভিভাবক বা টিচার, তারা যখনই আব্দুল্লাহ একটা ভালো কাজ করছে, মাশাআল্লাহ তুমি এটা করছো, ফুলে যায় বসলো, ফুলে গিয়ে বসলো, মানে তার ভালো জিনিসটাকে দেখলো। দেখতেছি কিন্তু আমি দুইটাই, বসছি কোথায় এটা ম্যাটার। ঠিক আছে। এখন যে সমস্ত অভিভাবকরা মাছির মতো বাচ্চাদের নেগেটিভ জিনিসগুলোকে ধরে, তাদের বাচ্চাও মাছির মতো হয়ে যায়। মানে তারও ঘুরে ফিরে নেগেটিভটাই হয়ে যায়, ভুলটাই হয়ে যায়। ঠিক আছে। আবার এরপরে কনফিডেন্ট নষ্ট হয়ে যায় যে আমি তো এমনই। হ্যাঁ, মানে ও কিন্তু আস্তে আস্তে ধরেন 10টা ভালো কাজ করছে, ও যে 11 নম্বর ভালো কাজটা করতে, এটা আর করলো না, যেহেতু চোখ গেছে মন্দে, 5টা মন্দ করলে এখন 6 নম্বর মন্দ কাজটা করবে। আবার যে সমস্ত বাবা মায়েরা মৌমাছির মতো মানে ভালো জিনিসগুলো ধরে, ঠিক আছে, এখন আরে আমার বাবা তো খুশি হয়েছে, আমাকে আরেকটা ভালো কিছু করতে হবে। ওকে, এটা তো ধরেন গেল পারিবারিক অবস্থার কথা আপনি যেটা বললেন যে বাচ্চাদের প্রতি মেন্টালিটি বা হচ্ছে কেমন রাখা উচিত। কিন্তু আমার যেই কোয়েশ্চেনটা ছিল বা এই কোয়েশ্চেনটা এখনও আছে, যে বাচ্চাদেরকে আপনি মনোযোগ দিয়ে কোনো কাজ করতে পারেন না ডিরেক্ট, এটা কিন্তু একটা বড় প্রবলেম। আসলে এই প্রবলেম তো এক্সিস্ট করে। সো বাচ্চাদেরকে আমি মনোযোগ দিয়ে ওরা কাজ করবে, এটা কিভাবে করা যায়? ধরেন এটা আমি যতটুকু আমার ইভেন্ট আমার মনে আছে, আমি ছোট্ট করে স্মরণ করে আপনি পুরো ডিটেলটা বলবেন, যে ওদের ফোকাস, কনসেন্ট্রেশন, ক্ল্যারিটি বা এই সংক্রান্ত ব্যাপারগুলো ওদের জন্য কিভাবে করা যায়, যে ওরা যেন আসলে মনোযোগ দিয়ে 2 দণ্ড পড়তে পারে। আমি ওই দিক দিয়ে যাচ্ছি না। হ্যাঁ, ওকে, আপনি হচ্ছে মনোযোগ দিয়ে কাজ করা একটা স্পেসিফিক বিষয় বলেন, যে বাচ্চারা মনোযোগ দিয়ে স্পেসিফিক পড়বে। আচ্ছা ফাইন, মনোযোগ দিয়ে ওর হোমওয়ার্কটাও বানাবে। ওকে, একদম ডিরেক্ট কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা, এখন মনোযোগ দিয়ে সে হোমওয়ার্ক বানায় না, এই জন্য মানে আপনার প্রশ্ন হচ্ছে একটা বাচ্চাকে আমি বলছি হোমওয়ার্ক বানানোর জন্য, সে মনোযোগ দিয়ে হোমওয়ার্কটা তৈরি করতেছে না, রাইট? কেন বা কি করলে এটা পারবে? বাচ্চাটা জানে না সে হোমওয়ার্কটা কেন বানাবে, এই জন্য সে মনোযোগ দেন। ওকে, বুঝছেন কিনা ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ বুঝছি। মানে তাকে আপনি বলছেন যে তুমি এটা বানাও, বাট এটা বানাইলে তার কি লাভ এটা সে জানে না, বা এটা বানাইলে অ্যাকচুয়ালি কি হবে সে জানে না। এখানে বাচ্চাদের অনেক জার্নি অজানা, মানে তাদের 90 থেকে 95% জার্নি অজানা। সে স্কুলে কেন যাচ্ছে, ওই যে মনোযোগের ব্যাপারটা আসলো না, সে জানে না স্কুলে কেন যাচ্ছে। সে জানে যে আমার বাবা মা আমাকে ভর্তি করাইছে। সে পড়া কেন শিখছে? স্যার পিটনি দিবে বা বকা দিবে, লজ্জিত করবে, এই জন্য সে পড়া শিখতেছে। আসলে কি স্যার পিটনি দিবে, স্যারের পিটনি থেকে বাচ্চার জন্য পড়া শিখতেছে? প্রকৃত অর্থে কয়টা বাচ্চা জানে? প্রকৃত অর্থটা কয়টা বাচ্চা জানে? সে যে মনোযোগ দিয়ে কাজটা করবে, এন্ড রেজাল্টটা তো সে জানে না, ভুল কিছু জানে, যা আমার মা আমাকে স্কুলে ভর্তি করাইছে। ঠিক আছে। আর যে বাচ্চাটা ভালো পড়তেছে একটু, তারও মনোযোগের ঘাটতি থাকে অনেক সময়। সে হয়তো একটা ছোট্ট ইয়ার জন্য পড়ে, যে আচ্ছা আমি গতবার 1 নাম্বার হয়েছি, এবার আমাকে 1 নাম্বার হইতে হবে। সে কি 1 নাম্বার হওয়ার জন্য পড়তেছে? বুঝছেন কিনা? এটাও একটা বিষয়। সে যখন জেনে যাবে, আমি খুব সম্ভবত আপনি ছিলেন ওই প্রোগ্রামটাতে, ক্লিয়ারিটি নিয়ে আলোচনা করছি যে একটা বাচ্চা কি হবে,
এই ক্লাসটা সে কেন পড়তেছে, এই টিচারের কাছে কেন সে পড়তেছে, কেন সে আদব শিখতেছে, এই বিষয়গুলো তাকে ক্লিয়ারলি জানানো উচিত। আগে তো বাবা মা জানবে যে আমার ছেলেকে কোন ক্লাসে করে পরে কোন ক্লাস পড়াবো এবং এই ক্লাসগুলো কেন পড়বে। মানে তুমি ইংরেজি কেন শিখবা, ইংরেজি শিখলে তোমার এই কাজটাই লাগবে, এই কাজটা কেন লাগবে, কারণ এই কাজটা লাগলে তোমার জীবনটা সুন্দর হবে। পুরা জিনিসটা তাকে জানতে হবে। তখন সে বাবা মাকে খুশি করার জন্য না, সে নিজের জন্য পড়বে, নিজে ওই জিনিসটাকে অ্যাচিভ করার জন্য পড়বে, মনোযোগ তো অটোমেটিকলি আসবে। এটা মানে মানে তাহলে ভাই যেটা দাঁড়ায়, ধরেন শুরু থেকেও যে আলোচনাটা আমরা করতেছি যে মূলত ওর ওয়াইটা জানানো, পারপাসটা জানানো। যেমন দেখেন একদম ফার্স্ট মানে ফেজে আমরা যে আলোচনাগুলো করতেছিলাম যে ওর কানেকশন বাড়ানো বা করা, ও গল্পটা লিখতেছে, তো মূলত এই কানেকশনটা হয়ে গেলে আমরা আসলে ম্যাক্সিমাম মানুষ তাহলে ফোকাস দেয় হচ্ছে রেজাল্টে। ও পড়তেছে না, ওইটা করে না, ও করে না, কিন্তু কেন করে না, ওই যে ওয়াইটা খুঁজে বের করতে পারলে, ইভেন এটা যদি বাচ্চাটাও বের করে, তাতেও কিন্তু আর অনেক কিছু, যে আদব আখলাক নিয়েই তো আমাদের পুরো সেশনটা এটা হয়ে যায়। এরকম হয়ে যায় যে একটা সময় পর্যন্ত পড়া পরে হচ্ছে সে আর সামনে পড়তে চায় না, ভাই সে জানেই না যে এত কষ্ট করতেছে কিসের জন্য। হ্যাঁ, মানে ও ভিশনটা ক্লিয়ার না, তাদেরকে যত ছোটই হোক ভিশনটা ক্লিয়ার করে দিতে হবে। আমি আরেকটা অদ্ভুত আমার একটা ক্লাসের স্টোরি বলি, ঠিক আছে? আমি কত অদ্ভুত এক্সপেরিমেন্ট বাচ্চাদের করি। দেখবেন জাপানে বিভিন্ন স্কুল পরিষ্কার করায় বাচ্চাদেরকে দিয়ে, 5 বছর 6 বছরের বাচ্চাদেরকে দিয়ে, এই শুয়ে ঘোরাঘুরি করতেছে স্কুলে, একদম হুইল পাউডার দিয়ে হচ্ছে পিছল খাচ্ছে, এরকম ধরনের অ্যাক্টিভিটি। হ্যাঁ, তারপরে হচ্ছে তাদেরকে দিয়ে বাগান পরিষ্কার করা হয়। এমন না যে জাপানের স্কুলগুলোর ফান্ডিং নাই, তারা কাজের লোক নাই তা না। আমি মূলত এই একটা ভিডিও দেখে ইন্সপায়ার, তো আমি চিন্তা করলাম যে আরে এটা তো হচ্ছে, আমি জাস্ট ওই ভিডিওটাই দেখছি, একটা স্কুলে বাচ্চারা পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছে। তো এই ছোট ছোট বাচ্চাদের তো আর এমন না যে ওদেরকে দিয়ে স্কুল পড়াইতে পরিষ্কার করাচ্ছে লোক নাই, ওদেরকে দায়িত্ববোধ শেখাচ্ছে। কিন্তু আমাদের দেশে যদি আপনি চিন্তা করেন, বসন্ত রায় যদি একটা স্কুলে বাচ্চাদেরকে দিয়ে ক্লিন করায়, মামলা হয়ে যাবে। এত টাকা দিতেছে কি কাজ করার জন্য, এত টাকা দিয়ে আমার ছেলে, কিন্তু অথচ এখান থেকে দায়িত্ববোধটা নষ্ট করে দিচ্ছে। আমি এক ক্লাসে বলতেছি, আচ্ছা রাতের বেলা ক্লাস নিচ্ছিলাম, তোমাদের কার কার বাসায় লাইট জ্বালানো আছে? সবাই লাইট খুঁজতেছে। আরে সবার বাসায় তো লাইট জ্বলে। আচ্ছা, তোমাদের কার কার বাসায় ফ্যান চলতেছে? সবার বাসায় ফ্যান চলতেছে, ঠিক আছে? তোমাদের প্রত্যেক রুমে ফ্যান আছে না, লাইট আছে না? হ্যাঁ আছে। তো দেখো, এই যে ফ্যান চলতেছে, লাইট চলতেছে, এই ফ্যানটা কি নিজে নিজে চলতেছে না এটার পিছনে কেউ পরিশ্রম করতেছে? কনফিউজিং একটা প্রশ্ন, একটা বাচ্চা তো বুঝবে না। তো তখন বুঝাইলাম যে তুমি অলওয়েজ ফ্যানটার যে বাতাসটা উপভোগ করতেছো, এই ফ্যানটার জন্য একজন কারেন্ট বিল পে করতে হচ্ছে, মিটারে টাকা ঢুকাইতে হচ্ছে, এবং ওই কারেন্ট বিলটা পে করার জন্য, টাকাটা ঢোকানোর জন্য তোমার বাবাকে বা তোমার মাকে পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু তুমি এটা ফ্রিতে পাচ্ছ। ওকে, ক্লাস শেষ করে তোমরা কি করবা? ওস্তাদ খাবার খাবো। আচ্ছা, খাবার খাইলে দেখো খাবারের পিছনে কতগুলো পরিশ্রম, কতগুলো রুল ভাগ করা আছে। সারাদিন তোমার বাবা অফিস করছে, ওইখান থেকে একটা স্যালারি পাইছে বা হচ্ছে টাকা ইনকাম করছে, সারাদিন তোমার মা রান্না বান্না করছে, দেন এই দুইজনের পরিশ্রমের কম্বিনেশনে আসছে কি ডাইনিং এ খাবারটা আসছে। তুমি তো গিয়ে ফ্রিতে খাচ্ছ। অলওয়েজ তোমাকে তোমার বাবা মা এই যে ফ্যান চালানোর জন্য, লাইট জ্বালানোর জন্য, খাবার খাওয়ানোর জন্য তোমার পিছনে খাটতেছে, শ্রম দিচ্ছে। মানে তুমি তোমার বাবা মায়ের জন্য এফোর্টটা আছে অলওয়েজ। হ্যাঁ, তুমি তোমার বাবা মায়ের জন্য কি করছো? এখন সে তো আর কিছু, সে তো কোনো উত্তর পাচ্ছে না। আচ্ছা, তুমি এখন দায়িত্ব নাও একটা। কি দায়িত্ব নিবা? যে আচ্ছা ঠিক আছে, বাবা মা যেহেতু আমার জন্য এই কাজগুলো করতেছে, সবকিছু করতেছে, আজ থেকে আমার ফ্যামিলিতে আমার রুল এটা। বুঝেন ব্যাপারটা? মানে তাকে একটা রুল সেট করে দিচ্ছে, তোমার একটা রুল থাকবে, নট তুমি ফ্রিতে ইউজ করবা। যারা ফ্রিতে ইউজ করে তারা ভালো না। আচ্ছা, মানে ও যা পাইতাছে এর এগেইনস্টে ওটা রুল, একটা ভূমিকা পালন করবে, এটা কাজ করবে। এবং ভূমিকাটা এমন না যে মা বলছে এক গ্লাস পানি এনে দিতে তুমি পানি এনে দিবা, মার কথা শুনবা, এটা না কিন্তু। হ্যাঁ, মানে নিজেই একটা দায়িত্ব, নিজে একটা দায়িত্ব নিবে। হ্যাঁ, তুমি যদি ছেলে হও তাহলে তোমার দায়িত্ব হচ্ছে বাবাকে একদিন রেস্ট দেওয়া। তোমার যে ছুটির দিন, ওই ছুটির দিন বাবাকে বলবা আমি দোকান চালাবো। তুমি যদি মেয়ে হও, সপ্তাহে একদিন, তোমার যেদিন ক্লাস নাই সেদিন কাজ হবে, বাবা মায়ের ফুল ছুটি। মানে মা ঘুমাবে, তোমার রোলটা পে করবে, ছুটির দিনে তুমি একটু অলসতা করো, এলোমেলো করো, টিভি দেখো বা কিছু করো, মা হচ্ছে তোমার জায়গায় চলে আসবে, তুমি গিয়ে মার টোটাল রান্না করবা। এমন না মাকে রান্নায় হেল্প করবা। এবং এটা এই জন্য করবা না, এই মন মানসিকতাও থাকবে না যে তুমি তাকে হেল্প করতেছো। তুমি মনে করবা যে এই সংসারে 7 দিন খাবার খাচ্ছি, হ্যাঁ, এর পিছনে আমিও এফোর্ট দিচ্ছি। একটা বাচ্চা ভাই 7-8 বছর, আমি দেখেন আমার একটা বাচ্চা আছে 5 বছর বয়স,
5 বছর হবে না, 4.5 বছর। মানে বাচ্চা বলতে আপনার স্টুডেন্ট বাচ্চা মনে করেন? আমি মাশাআল্লাহ, খুবই ভালো। হ্যাঁ, তো এখন ওর মা অনেকে কনফিউজড হইতে পারে যে তাইলে আপনার 5 বছর বয়সী কোনো সন্তান আছে। আচ্ছা, ওর মা আমাকে বলতেছে যে আমার ছেলে তো অনেক ছোট, তো ওরে আমি কি কাজ দিতে পারি? তো আমি বলছি ও হচ্ছে পানির পট আছে, মাম পট, ওই পটের মধ্যে পানি ঢালবে, মানে ও কাজ করে অভ্যস্ত আর কি। এবং সে এখান থেকে দায়িত্ব নেওয়া শিখবে যে আমি আজ থেকে শুধু পানির পটে পানি ঢালবো, এবং সে যে খেলনাগুলো দিয়ে ফ্লোরে খেলে, এই খেলনাগুলো মা হয়তো ঢেলে দিবে, বাট মা গুছিয়ে দিবে না। মানে আমি খাবার পাবো বা আমি খাবার খাবো, এই জন্য যেমন বাবাকে কাজ করতে হচ্ছে, আমারই এটাই কাজ যে আমি খেলনাটা গুছাবো। হ্যাঁ, মানে তিনজনেরই কাজ করতে হচ্ছে, তিনজনেরই কাজ করতে হচ্ছে। হ্যাঁ, বাবা মা তাকে এটা করে দিবে না, এটা কিন্তু ফ্যামিলির কাজ হয়ে গেছে। আমি এলোমেলো করছি, আমার মাকে গুছাইতে হচ্ছে, এটা আমি গুছাবো। আস্তে আস্তে সে তার মায়ের কাজে কন্ট্রিবিউশন করবে, আস্তে আস্তে সে তার ফ্যামিলিতে হাত বাড়াবে। দেন অ্যাকচুয়ালি আমি আদব আখলাক শেখাই না ভাই, এটাই তো মানে জিনিসটা তো এরকম না যে মানে ঢোকার আদব। অনলি 2 মাসের একটা কোর্স শেষ হইতে হইতে প্রত্যেকটা বাচ্চা বলে যে আমি একটা আদর্শ মানুষ হইতে চাই। রাইট, এখন ধরেন এটা তো এরকম না যে ঢোকার 10টা আদব, এটা তো ভাই যে কোনো জায়গায় পাওয়া যাইতেছে। কিন্তু ওর যে মানে এটারে ভাই আমি একটা জিনিস কানেক্ট করি আপনার সাথে, এই জিনিসটা আমার খুবই ভালো মেলে হয়তো, যে আমি কিন্তু বলি যে ধরো আমাদের যে প্রোগ্রামগুলা, যে ট্রান্সফর্ম ইউর লাইফ ফ্রম কনফিউশন টু ক্ল্যারিটি। ফলে আপনি কিন্তু ক্ল্যারিটিটাই আনেন যে তুমি কেন করতেছো, এই কারণে করতেছো, এইটা করবা, এটা এই ক্ল্যারিটিগুলো হয়ে গেলে ওর কিন্তু অটোমেটিকলি ডিসিশন নেওয়া সহজ হয়ে যায়, এবং ওইটার বাই প্রোডাক্টই ওটা আদর্শ মানুষ হয়। সো আদব আখলাক তো মানে এরকম তো না যে একটা স্ট্রাকচার ধরাই দিলাম এডি কর। খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো মাশাআল্লাহ। এখন মানে আমরা প্রায় শেষের দিকেও আসছি। আমার মনে হচ্ছে যে ধরেন ওই যে শুরুতে আমি যেটা বললাম যে ভাই আপনি আদব আখলাক শেখাচ্ছেন, কিন্তু আপনি আপনার ফ্যামিলির গল্প বলতেছেন, বাচ্চাদেরকে বলছেন তোমার মাকে তুমি একটা চিরুনি গিফট করবা। এই স্টোরিগুলো তারা কিন্তু কানেকশন তৈরি করে, আর কানেকশন তৈরি করলে সে ভালো আচরণ করে, নম্রতার সাথে কথাবার্তা বলে। সো আলহামদুলিল্লাহ, আমি পুরো আমার কাছেও ধরেন আপনার এই পুরো কাজের কিন্তু একটা ক্ল্যারিটি হয়েছে, আমারও ক্ল্যারিটি হয়েছে। সো আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে যেহেতু শেষের দিকে আসছে, আপনি যদি সামারি টানতেন, যে সামারিটা এরকম হতে পারে বা আপনার মতো করেই টানবেন নিশ্চয়ই, বাট আমি যেটা শুনতে চাই অডিয়েন্স হিসেবে, যে আমি আমার সন্তানকে তাহলে আদর্শ সন্তান বানানোর জন্য অ্যাজ আ প্যারেন্ট আমার আসলে কি করণীয় হইতে পারে পিতামাতা হিসেবে, এই করণীয়টা বলেন। কারণ বাচ্চারা তো অনেক সময় এই পডকাস্টটা দেখবে না, বুঝবে না। সো আমার মনে হয় যে পিতামাতার জন্যেই ওই কথাগুলো খুব দরকার। এটা একটু সামারিটা যদি টানেন। আচ্ছা, একজন পিতামাতার জন্য আদর্শ সন্তান যদি সে গড়তে চায়, ইয়েস, প্রথমে নিজেকে আদর্শ হইতে হবে। ওকে, কারণ বাচ্চাদেরকে আপনি যা বলবেন সে তা শুনবে না, আপনি যে কাজটা করবেন বাচ্চা অটোমেটিকলি করবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনি এখনো শুরু করেন নাই, আগে আদর্শ হয়ে গেছেন। এখন আপনি যা যা করবেন বাচ্চাও কিন্তু তাই করবে। এরপরে নেক্সট আপনি যদি আরো ভালো কিছু করতে চান বাচ্চার জন্য, যেটা করণীয় সেটা হচ্ছে আপনাকে অ্যাজ এ প্যারেন্ট মানে প্রবলেম সলভ করবেন না। আপনার বাচ্চা ধরেন অলরেডি আপনি একটু এলোমেলো ছিলেন, আপনার বাচ্চা এলোমেলো ছিল, হ্যাঁ, এখন তো আপনি আবার চাচ্ছেন যে আপনার বাচ্চা ভালো মানুষ হোক। তো আপনি যেটা করবেন যে অনেকগুলো প্রবলেম এগুলো ফাইন্ড আউট করতে হবে, লিখতে হবে যে আমার বাচ্চা মোবাইল বেশি দেখে, তারপরে হচ্ছে আমার বাচ্চা বেয়াদবি করে বা কথা শুনে না। তো যেমন আমি এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছি, আমার কিন্তু কোনো সহকারী নেই, আমি সরাসরি অভিভাবকদের সাথে কমিউনিকেশন করি, অনেক সময় নষ্ট হয়, আপনারও কিন্তু কানেকশন হচ্ছে। হ্যাঁ, আমি নিজেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি। এরকম আরো যারা কাজ করতেছে তাদের সাথে যোগাযোগ করবে যে ভাই আমার এই প্রবলেম হয়ে গেছে, করণীয় কি, তাই না? এবং এই জায়গাটা যদি পার করতে পারে, সে যেটা করবে, হ্যাঁ, সে নিজেকে শুধু প্যারেন্ট না, সে ভাববে আমি একজন কোচ। ঠিক আছে, আমি আমার বাচ্চাকে সলভ করবো এই প্রবলেমটা। তাহলে আমি যদি কোচ হয়ে আমি যদি বলি আমার বাচ্চাকে যে তুমি মোবাইল চালাও না, চালাবে না, চালানো থামাবে না, তাহলে আমি যেই কাজটা করি অ্যাজ আ কোচ বা মেন্টর, বাবা মাকে সেই কাজটা করতে হবে, উপলব্ধিটা দিতে হবে। বলেই তো দিলাম যে আমি কিভাবে কি করতেছি, জাস্ট আপনি আপনার বাচ্চার সাথে অ্যাপ্লাই করেন, আর যদি না পারেন তাহলে তো আমরা আছি। হ্যাঁ, মানে এইখানে তাহলে ভাই বিষয়টা হইতেছে যে আমি যদি শুধু পিতামাতা হিসেবে নিজেরা চিন্তা করি, তাহলে কিন্তু আমার মধ্যে অনেক ফ্রাস্ট্রেশনও কাজ করবে যে ওইটা করতেছে, আরে আমার সন্তান এরকম। কিন্তু আমি যদি কোচের রোলে চলে যাই, তখন কিন্তু তার প্রবলেমগুলো আমি ওইভাবে দেখবো, তার প্রবলেমগুলো সারানোর চেষ্টা করবো। খুবই ভালো। মানে তাহলে কি এটা দাঁড়ালো যে আমি পিতামাতা হিসেবে আমার রোলটা শুধু পিতামাতা না, অ্যাজ আ কোচ আমার সন্তানকে যদি গাইড করতে পারি। এখন পিতামাতা কখন পিতামাতার জায়গায় পিতামাতা, বাট আমি যখন তার প্রবলেমটা সলভ করবো তখন কোচ মাইন্ড থেকে চিন্তা করবো আর কি। হ্যাঁ, এখন কোচ কিভাবে, এটা তো আমাদের পুরো ডিসকাশন যদি কেউ ইয়া করে তাহলে সে এটা আই হোপ বুঝে ফেলতে পারে। থার্ড, কানেক্টিভিটি বিল্ড করা। আমি যখন কোচ মেন্টালিটিতে আসছি যে আমার প্রবলেমগুলো সলভ করছি, ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে, তার সাথে কানেক্টিভিটি তৈরি করতে হবে।
ওকে, ঠিক আছে। আর যে কোচ তাকে তো আর সলিউশন বলে দিতে হবে না, সেই সলিউশন খুঁজে বের হ্যাঁ করবে। হ্যাঁ, ইভেন ধরেন ওই যে আমাদের পুরো ডিসকাশনটা শুনলেও তো সে অনেকাংশেই একটা ক্ল্যারিটি পাবে যে clarity পেয়ে যাবে। অ্যাজ আ কোচ মানে আপনি কি করতেছেন, তাহলে কোচ হিসেবে তারও তো সামহাউ ওই টাইপের জিনিস করতে হবে। খুঁজতে হবে, লার্ন করতে হবে, শিখতে হবে। true. তাহলে কি কি বললাম? নিজে আদর্শ হইতে হবে, কোচের মতো চিন্তা করতে হবে। 3 নাম্বার কি করতে হবে? 3 নম্বরে হচ্ছে যে কানেক্টিভিটি, কানেক্টিভিটি সম্পর্ক তৈরি করতে করতে হবে। হবে। সম্পর্কের উপরে আর কিছু নাই আর কি। তাহলে হচ্ছে নিজেকে আদর্শ হইতে হবে, নিজেকে কোচ হইতে হবে, কানেকশনটা বিল্ড করতে হবে। মানে আমি যার প্রবলেমটা সলভ করব তার সাথে একটা সম্পর্ক তৈরি করতে হবে। সম্পর্ক ছাড়া এটা পসিবল না আর কি। এই থ্যাংক ইউ ভাই। এটা আমি একদম শুরুতে বলছিলাম না যে এটা যদি এটা একরকম মাস্টার ক্লাস। আসলে কেউ যদি প্যারেন্টিং নিয়ে কাজও করতে চায়, আমি মনে করি তার জন্য দরকার, যে কোনো পিতামাতার জন্য তো নিশ্চয়ই দরকার। তো ঠিক আছে, আমার মনে হয় যে আমি কি একটা বোনাস দিব? হ্যাঁ হ্যাঁ শিওর, বোনাস দেন বা গিফট দেন, যেটা গিফট দেই। আচ্ছা, বোনাস না গিফট, রাইট। ওকে, আমি একটা গিফট দেই। গিফটটা হচ্ছে একজন মা আমাকে ফোন দিল, দিয়া বলতেছে যে উস্তাদ, আমার ছেলেটা হচ্ছে তাকে যে জিনিসটা না করি সে ওই জিনিসটাই করে। ওকে, যেমন আমি আর আমার হাজবেন্ড দুইজনে নামাজে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে ওরে আমি না করছি যে তুমি দুষ্টামি করো না, শব্দ করো না। ওকে, তাকে মেরে ফেললেও সে শব্দ করবে, দুষ্টামি করবে। মানে আমি একদম সংক্ষেপে বলে ফেললাম, তাকে যতই বোঝাক যতই যা করো সে এটা করবেই। আচ্ছা, আরেকটা স্টোরি বলতেছে, ওর একটা ছোট বোন আছে, নাম হচ্ছে আয়শা, নামটা আমার মনে আছে। আয়শার বয়স হচ্ছে 3 মাস বা 4 মাস এরকম হবে আর কি। তো ওনার হাজবেন্ড গেছে জবে বা কোথাও, উনি গেছে ওয়াশরুমে, যাওয়ার সময় ছেলেটাকে বলে গেছে তুমি আয়শার কাছে যাবা না। এবং সে গিয়ে কি করে, বাচ্চাটাকে উত্তক্ত করে ব্যথা দিয়ে কান্না করায়, মজা পায়। মানে যেটা না করবে মা, যেটা না করবে সেটা করে সে মজা পায়। হ্যাঁ, মানে এটা তাকে করতে হবে, মা বাবা যেহেতু না করছে এটা তাকে করতে হবে। এই হচ্ছে ও এমনি ডিজাইনড হয়ে গেছে আর কি। এখন কি করবে, ওয়াশরুমে তো যাইতে হবে, বাচ্চাটা রেখে গেছে, আবার দরজা লাগাই দিয়ে গেলে তো আরেক প্রবলেম, টেনশন। তো দরজা খুলেই দিয়ে গেছে, ওরে বুঝাই টুঝাই রাইখা বইলা রেখে গেছে যে তুমি কোনোভাবে আয়শার কাছে যাবা না। এবং উনি বলতেছে আমি যখন ওয়াশরুমে গিয়ে বসছি তখন আমি বুঝতেছি আয়েশার গলার মধ্যে জোরে চিপ দিয়া ধরছে এবং আয়েশা জোরে জোরে চিৎকার করতেছে। এখন আমি এই বাচ্চারা নিয়ে কই যাব? ঠিক আছে, তো উনি এই কথাটা বলতে বলতেই, হ্যাঁ, ওনার একটা বাচ্চা আছে মাঝখানে, আরেকটা 3 বছরের, ওই বাচ্চা ডিস্টার্ব করতেছে। ঠিক আছে, তো বলতেছে উস্তাদ আপনি একটু লাইনে থাকেন, বাচ্চারা ডিস্টার্ব করতেছে, আমি ওরে একটা খেলনা দিয়ে বসাই রেখে আসি। ঠিক আছে, বুঝছেন? মানে আমাকে এই অভিযোগটা করতেছে বড় ছেলের ব্যাপারে, মানে ছোট ছেলের একটা অ্যাক্টিভিটি দিয়ে আসতে চাচ্ছে, মাঝখানে যেটা আছে এটাকে একটা অ্যাক্টিভিটি দিয়ে আসছে। তো এখন আমি ওনারে বলতেছি যে দেখেন, আপনি বলতেছেন যে আপনার ছেলে ওই জিনিসটার সাথে এঙ্গেজ থাকে যে জিনিসটার ব্যাপারে আপনি না করেন, এবং সে যে জিনিসটার ব্যাপারে এঙ্গেজ হয়ে গেছে ওই জিনিস থেকে সে ফিরে আসে না। তাইলে এখন যেটা করা উচিত, আপনার ফোন থেকে আমি সলিউশন পাইলাম যে যখন আপনাকে একটা বাচ্চা ডিস্টার্ব করতেছে আপনি তাকে অন্য কোনো কিছু দিয়ে একটা বসায় আসছেন যে জিনিসটার সাথে সে এঙ্গেজ হইতে পারতেছে। এখন আপনার বড় ছেলের ক্ষেত্রে এই জিনিসটা চিন্তা করতে হবে। কি চিন্তা করতে হবে? যেমন আমার ওয়াইফ, সে হচ্ছে গাছ টাছের প্রতি এঙ্গেজ, মানে গাছপালা সে হচ্ছে পছন্দ করে। আমি যদি তারে অনেক কিছু নিয়ে দিই, একটা গাছ নিয়ে দিই, সে অনেক কিছুর থেকে গাছ সাথে সে খুশি হয় বা আনন্দ পায়। এক একজন মানুষ এক একটা জিনিসের প্রতি পায় না, মানে মজা পায় বা আনন্দ পায় এটার সাথে, এটাকে পরিচর্যা করতে তার ভালো লাগে। কেউ টিভি দেখতে পছন্দ করে, কেউ মোবাইল দেখতে পছন্দ করে, কেউ গেম খেলতে পছন্দ করে। যখন আপনার ছেলে এই প্রবলেমটা করতেছে তখন আপনি তার পজিটিভ কিছু এঙ্গেজমেন্ট খুঁজে বের করতে হবে, এটা উইথ খাতা কলম আপনি বের করতে হবে। পৃথিবীতে এমন কিছু না কিছু আছে যেটা তার নেগেটিভ ডিস্ট্রাকশনটাকে সরাইতে পারবে পজিটিভ কিছু দিয়ে, কিন্তু আপনি এটা খুঁজতে হবে। তার লেভেলটা হচ্ছে চরম আকারে, অন্য বাচ্চাদের হয়তো আরো কম হবে, বুঝছেন তার প্রবলেম? বুঝতে পারছি। এখন আপনি যখন খুঁজে বের করবেন, এটা হইতে পারে ড্রয়িং। হ্যাঁ, আপনি তাকে মজা না থাকলেও, যে আমি যেমন বাবা মার সাথে বাচ্চাদের স্টোরি ক্রিয়েট করাই, আপনি মজাটা ক্রিয়েট করান। হ্যাঁ, তাকে অ্যাচিভমেন্ট দেন যে তুমি ড্রয়িং করতেছো, ড্রয়িং করে দেখো তুমি ড্রয়িং করলে এটা পাবা, বা তুমি আমার কাছ থেকে রিওয়ার্ড পাবো, মজা লাগান। দেন সে যখন মজা লেগে যাবে, এমন না যে আপনি তাকে মোবাইল দিয়ে বসাই দেন, আয়েশাকে ডিস্টার্ব করতেছে আপনি টিভি দিয়ে বসাই দেন, তাহলে তো সে একটা খারাপ থেকে বাঁচতে গিয়ে শর্ট টাইমে সে একটা লং টাইমের এখন অভিভাবক যেটা করতে হবে, তাকে বের করতে হবে সে পজিটিভলি কোথায় মজা পায়, পজিটিভলি কোথায় এঙ্গেজমেন্ট হয়। ঠিক আছে, দেন ওই জিনিসটা দিয়ে তাকে বসায় দিবে, ওইটা থেকে তাকে ডিস্ট্রাক্ট। বুঝতে পারছি। তো এটা ছিল বোনাসটা। আরো অনেক কথাবার্তা আমি প্রতি সপ্তাহে বা 2 সপ্তাহে একবার চেষ্টা করি অন্তর আমার যত বাচ্চা আছে, মানে আমার যত স্টুডেন্ট আছে ওদের অভিভাবকদেরকে নিয়ে বসার জন্য আর কি। মাশাআল্লাহ, খুবই ভালো। বসে ওই জায়গাটাতে আমি হচ্ছে অনেক কথাবার্তা বলি, এক এক সময় এক একটা বিষয়ে সেশন হয়,
এবং আমরা রিয়েল লাইফ প্রবলেম সলভ করি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একজন চাইল্ড সাইকোলজিস্ট, যিনি হচ্ছে পেশাগত চাইল্ড সাইকোলজিস্ট, উনি বলতেছে আমার মেয়ের বয়স 9 বছর এবং পুরা বাংলাদেশে এমন কোনো কোর্স নাই, এমন মানে যারা এই বিষয়ে অ্যাক্টিভিটি করতেছে যেটা আমি করি নাই। আমি অ্যাকচুয়ালি আমার বাচ্চাকে নিয়ে ব্যর্থ। হ্যাঁ, এখন আপনি হুজুর মানুষ, আমি ভাবলাম যে একটু ট্রাই করে দেখি, অথবা সব তো শেষ, তো এটা বাদ রাখবো কেন? এই কারণে হচ্ছে আমি আপনার এখানে ভর্তি হয়েছি এজ আ চাইল্ড সাইকোলজিস্ট। আমি আমার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছি আমার বাচ্চাকে ভালো মানুষ বানানোর জন্য। ছেলেটা বা মেয়েটা এসে তো উনি মানে হুদাই মানে আমার এখানে ফি এত কম, মানে কোনো রকম আসছে আর কি, মানে সবই তো করলাম, এবার একটু তেল পড়া পানি পড়া নিয়ে দেখি টাইপের চিন্তা। ভাই বিশ্বাস করেন, মানে উনি শেষে কান্না করতে করতে আরে ভাই মাশাআল্লাহ, ওনার আমার এটাই কাজে লেগে গেছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। তো যাই হোক, আমি চেষ্টা করতেছি, আমি দোয়া চাই আপনাদের, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। এবং হচ্ছে যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো যদি কোনো বাবা মা নিজে তার সন্তানের জন্য কাজে লাগায়, অ্যাপ্লাই করে, তাহলে অনেক ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।